আমি সাবধান থাকবো না, ডেয়ার ডেভিল হব, তারপরে দেখি কি হয়, সেটা তো ক্ষতি তো যার হচ্ছে তার হয়ে যাচ্ছে। আর দুর্ঘটনা তো কোনো সময় বলে ঘটে না, মানে রাতে ঘটবে, দিনে ঘটবে, দুপুরে ঘটবে, ঘটার থাকলে ঘটবে। এটা মানে রাত, পার্টিকুলার রাত, মানে রাতেই ঘটবে এরকম কোনো ব্যাপার নেই। তো মানে এই বিষয়টা খুবই বোকা বোকা যে রাতে বেরোনো বা কিছু, তো ডেফিনেটলি ভয় পাই। কিন্তু আমার বাড়ি থেকে কোনো সময় সেই বাউন্ডারিজটা, মানে ওই বাউন্ডারিতে বেঁধে দেয়নি আমাকে। কিন্তু হ্যাঁ, ওই চোখ কান খোলা রাখতে বলেছে। তো আমি নিজের সেফটির জন্য আমি ভাবলাম যে হয়তো বাইরে হাজার মনে তো এরকম নয় যে 11টা-11:30 সময় ফাঁকা হয়ে যায় রাস্তা। আমি বাইরে বেরালাম অ্যান্ড আমি জোরে জোরে কথা বলছি যাতে আর 4টে লোক আসে, যদি ও কিছু করারও চেষ্টা করে সবাই মিলে হয়তো জিনিসটা হয়ে যাবে। ওই জন্য আমি একটা ক্যাভাস করার চেষ্টা করলাম, মানে ওই সময় যেটা মাথায় আসে আর কি। আমি ফাট করে দরজা করে নামলাম, চেল্লে চেল্লে কথা বলতে শুরু করলাম। আমি দেখলাম দূরে প্রচুর লোক, কিন্তু বাইকটাই খুট করে দাঁড়িয়ে গেল, কিন্তু একটা সিঙ্গেল মানুষ যদি এগিয়ে আসলো। মানে দুষ্টের দমন হবে এবং যারা অপরাধী তারা শাস্তি পাবে। এবং আমরা সবাইকে আমন্ত্রণ করব যে মানে আপনারা সবাই হাতে হাত মেলান, যাতে এইবারের মানে যারা দোষী তারা যাতে শাস্তি পায়। বর্তমানে নারীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে, আর সেই নিরাপত্তাকে ঘিরেই সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক আকাশ কুসুমের ডালির জীবনও এখন কি বলবো, বিপদ নেমে এসেছে ঘোর। এবং আমাদের সঙ্গে রয়েছে ডালি এবং রক্তিম। তোমাদের এখন কি চলছে, মানে কি হচ্ছে? যেই প্রোমোটা এই রিসেন্টলি আউট হয়েছে, যেখানে আমাদের বাড়িরই মেয়ে মানে অমৃতা, তাকে ধর্ষণ করার চেষ্টা করা হচ্ছে বা করা হচ্ছে ধর্ষণ, অ্যান্ড সেখানে ডালি ওকে কোনোভাবে বাঁচাচ্ছে, আর তার জন্য হয়তো ডালি একটা ভুল করে ফেলছে। এটাই হচ্ছে গল্প, এখন ঘটনা এটাই ঘটছে। ডালি খুন করছে কিনা সেটা এখন বলা যাবে না, মানে আরও প্রশ্ন এগোক তারপরে বলছি। তুমি এবং এছাড়াও এই যে মানে একজনকে ধর্ষণ করার জন্য আর একজনকে যে খুন করা, সেটাকে তোমরা কতটা সমর্থন করো? এটা কি মানে উচিত না বলে তোমাদের কি মনে হয়? দেখো, আমার মনে হয় কোনো কিছুরই সলিউশন খুন হতে পারে না, মানে এর জন্য আইন, বিচার ব্যবস্থা অনেক কিছুই আছে। আমরা তো কোনো সময় আইন নিজের হাতে তুলে নিতে পারি না। তো প্রাণে মেরে ফেলাটা আমার মনে হয় আমাদের মানে হাতে নেই, মানে এটা করা উচিত না। আমার মনে হয় যদি নিজের আত্মরক্ষার জন্য, মানে আমি নিজে বাঁচার জন্য, কেউ আমাকে মারতে আসছে, সেই ক্ষেত্রে নিজে বাঁচার জন্য যদি আত্মরক্ষার ক্ষেত্রে যদি কাউকে আমি আঘাত করি এবং সেই আঘাত যদি আলটিমেটলি সেটা মৃত্যুতে প্রতিফলিত হয়, সেই ক্ষেত্রে সেই আঘাতটা কিন্তু একেবারে জাস্টিস। মানে আমি আমার নিজেকে আত্মরক্ষা করার জন্য যখন কাউকে আঘাত করছি, সেইটাতে কোনো অপরাধ নেই। এবং সেই ক্ষেত্রে যেটা বললাম যে আঘাত করতে গিয়ে যদি কেউ তো আর পার্টিকুলারলি প্ল্যান করে কাউকে মেরে ফেলবো বলে মারছে না, আত্মরক্ষা করতে গিয়ে এমনভাবে হয়তো সে ধাক্কা খাচ্ছে বা এমনভাবে কোথাও গিয়ে পড়ছে বা কিছু হচ্ছে যার জন্য সে মারা যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে ইয়েস, মেয়েদের সুরক্ষা ইজ অ্যাবসোলুটলি, আমি সব মা বাবাদেরই বলবো যে মেয়েদেরকে পড়াশুনো করানোর সাথে সাথে কিন্তু আত্মরক্ষার যেরকম মার্শাল আর্টস হলো বা অন্যান্য যে কোনোভাবে নিজেদেরকে আত্মরক্ষার যে পদ্ধতিগুলো সেগুলো শেখানোটা ভীষণভাবে দরকার। কারণ মানে কখন যে বিপদ আসবে, আমিও অনেক সময় হয়েছে যে আমার কোনো অফিসের এমপ্লয়ি হয়তো রাত করে বাড়ি ফিরছে, বা হয়তো অনেক সময় হয় যে আমাদের স্টুডিওতেই অনেকে হয়তো আর্টিস্টরা রাত করে বাড়ি ফিরছে, তখন আমরা মানে আমরা বলতে আমি সবসময় বলি যে খুব সাবধানে কিন্তু ফিরো। বিপদ তো প্রত্যেক দিন আসবে না, যে কোনো একটা দিন আসবে। প্রত্যেক দিন আমাকে এটা বলে, প্রত্যেক দিন আমি যখন বাড়ি ফিরি প্রত্যেক দিন আমাকে বলে সাবধানে ফিরো, কিন্তু এখন যা হচ্ছে প্রত্যেক দিন এটা সত্যি আমাকে বলে সম্রাটদা। এবং এই ঘটনাটা যে আমাদের সম্প্রতিকালে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাকে কেন্দ্র করে আমি খালি বলছি তা নয়, আমি সবসময় এটা বিশ্বাস করি যে সাবধানের মার নেই। এবং মেয়েদের একটু সাবধান থাকা দরকার, কারণ যতই আমরা বলি সোসাইটি ভীষণভাবে উন্নত হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে সব কিছু, এখনও একটা বিশাল শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু মেয়েদেরকে অ্যাজ অ্যান অবজেক্টই দেখছে। তো সেই ক্ষেত্রে মানে নিজেদেরকে সাবধান থাকতে অসুবিধাটা কোথায় আর কি, মানে সেই সাবধানতা মেনটেন করলে অনেক সময় কি হয়, এবার অনেকেই হয়তো এটার এগেনস্টে গিয়ে বলবে যে কেন ছেলেদেরকে তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বলুন, বা তারা এরকম করে দেখবে কেন আমাদের দিকে। কিন্তু আমি সবসময় বলি যে
গাড়ি যখন আমরা রাস্তায় চালাই, আমি যখন ড্রাইভিং শিখেছিলাম, আমার ড্রাইভার একটা দামি কথা বলেছিল যে দাদা, কলকাতার বাজারে বা ভারতবর্ষের বাজারে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি হয়তো গিয়ে ধাক্কা মারবেন না, আপনাকে সে লোক ধাক্কা মারবে। তো আপনাকে এমনভাবে সাবধান থাকতে হবে, নিজে যখন গাড়ি চালাচ্ছেন অন্যকে ধাক্কা মারছেন না, এইটাও মাথায় রাখতে হবে। অন্যে যাতে সে আপনাকে ধাক্কা না মেরে দেয় সেইটাও কিন্তু সাবধান থাকতে হবে। চোখ, কান, মুখ, নাক সব খোলা রাখতে হবে, মানে ষষ্ঠ ইন্দ্রিয় খোলা রেখে চলতে হবে। তাই আমি সবসময় মেয়েদের বলবো যে মানে তোমরা সবাই সাবধান থাকো, চোখ কান খোলা রাখো। অকারণে সাহসিকতা দেখাতে হবে না, বা অকারণে গায়ে পড়ে বিপদকে ডেকে আনতে হবে না। আর ইয়েস, আমি বলবো বাবা মাদের, অন্যদিকের বাবা মা, যাদের ছেলেদের বাবা মা, মানে যেসব পুত্র সন্তানদের বাবা মা, তাদেরকে বলবো যে ছেলেকে সবসময় শেখান যে মানে সম্মান দিয়ে যাতে নারীদের দিকে তাকায়, এবং যে সম্মান দিয়ে সে তার মায়ের দিকে তাকাচ্ছে, বোনের দিকে বা দিদির দিকে তাকাচ্ছে, সেম সম্মানটা দিয়ে যাতে কোনো রাস্তায় হেঁটে যাওয়া মেয়েদের দিকেও যেন একইভাবে তাকায়, তার কলিগের দিকে একইভাবে তাকায়, মানে সেম সম্মানটা যেন দেয়। সে ভালোবাসবে, প্রেম করবে, কিছু করবে, ফ্লার্ট করবে, সেটা আলাদা জিনিস, কিন্তু বেসিক সম্মানটা যেন দেয়। এই সম্মানটা মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে বলেই কিন্তু এরকম ঘটনা আমরা সমাজে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এখন দেখতে পাই যে মানে সমাজে যারা গুরুজনরা আছে বা যারা আমাদের থেকে বয়সে অনেকটা বড়, তাদের একটা প্রশ্ন যে এত রাতে মেয়েরা কেন বাইরে বেরোবে, এই একটা প্রশ্ন কিন্তু 2024-এ দাঁড়িয়ে এখনও এই প্রশ্নটা ওঠে। সেটা নিয়ে এটা মানে তুমি তো অনেক রাত্রিবেলা ধরো শুটিং থেকে ফেরো, দেখো আমার বেসিক্যালি না এই সমস্যাটা, মানে যেহেতু হ্যাঁ, যদি এবার আমি আমার মায়ের কথা বলি, আমার মারা যেমন ছিল যে ঘরোয়া ছিল, মানে বাড়িতেই থাকতো, হাউসওয়াইফ এখনও, কিন্তু আমি কাজ করতে পেরেছি অনেক ছোট বয়সে। তো ডেফিনেটলি মানে আমার মা বাবাও এই সব ঘটনা ঘটার পর আমার মা বাবাও ভয় পায়। আমার পাপা, আমি তোমাকে বলছিলাম ঘটনাটা, যে নাইট হলেই পাপা ফোন করে বলছে যতক্ষণ না বাড়ি ঢুকবি, দরজা লক করবি, ফোন কাটবি না। তো ডেফিনেটলি ভয় পাই, কিন্তু আমার বাড়ি থেকে কোনো সময় সেই বাউন্ডারিজটা, মানে ওই বাউন্ডারিতে বেঁধে দেয়নি আমাকে। কিন্তু হ্যাঁ, ওই চোখ কান খোলা রাখতে বলেছে। দেখো, মানে আমার যেটা মনে হয়েছে, আমি বিভিন্ন শহরে থেকেছি। আমি একসময় ব্যাঙ্গালোরে থেকেছি, কিছুদিন দিল্লিতে ছিলাম, বেশ কিছু বছর আমি বম্বেতে ছিলাম। বম্বে আর কলকাতা, এই দুটো শহর দেখেছি যেখানে মেয়েরা কিন্তু অনেক রাত অবধি বাইরে কিন্তু ঘুরছে, এবং তাতে কিন্তু অ্যাজ সাচ কোনো বড় বিপদ হচ্ছে না। ডেফিনেটলি এই ঘটনাটা যেটা আমাদের সম্প্রতিকালে ঘটেছে সেটা ডেফিনেটলি একেবারেই বাঞ্ছনীয় নয়, কিন্তু মানে আমি তো অনেক সময় দেখেছি, ধরো পার্ক স্ট্রিট অঞ্চলে আমরা খেতে গেছি, অনেক রাত অবধি মানুষ ঘুরছে, সেখানে মেয়েরাও আছে। হ্যাঁ, একেবারে জনবহুল রাস্তা আর একেবারে শুনশান রাস্তার মধ্যে ডেফিনেটলি তফাৎ আছে। যে এরিয়া একদম ফাঁকা, সেই এরিয়াতে একটি মেয়ে একা হেঁটে যাচ্ছে, আজকের ডেটেও সেটা মানুষ ভয় পায়, আজকের ডেটেও সাবধানতা মেনটেন করে চলে। কিন্তু আমার মনে হয় সেটা, যেটা একটু আগে বললাম, যে সাবধানতার কোনো মার নেই। আমি সাবধান থাকবো, নিজের তরফ থেকে সাবধান থাকবো। আমি সাবধান থাকবো না, ডেয়ার ডেভিল হব, তারপরে দেখি কি হয়। সেটা তো ক্ষতি তো যার হচ্ছে তার হয়ে যাচ্ছে। আর দুর্ঘটনা তো কোনো সময় বলে ঘটে না, মানে রাতে ঘটবে, দিনে ঘটবে, দুপুরে ঘটবে, ঘটার থাকলে ঘটবে। এটা মানে রাত, পার্টিকুলার রাত, মানে রাতেই ঘটবে এরকম কোনো ব্যাপার নেই। তো মানে এই বিষয়টা খুবই বোকা যে রাতে বেরোনো বা কিছু, দিনের বেলাও ঘটতে পারে, নিজেকে সচেতন থাকতে হবে। জনবহুল মানে দিনের বেলার ক্ষেত্রেও ও যেটা বলতে চাইছে যে মানে জনবহুল, সকালবেলা জনবহুল থেকে রাত্রিবেলাটা ফাঁকা হয়ে যায়, এবং রাত্রিবেলা জেনারেলি অনেকে ড্রিঙ্ক করে থাকে, রাস্তাঘাটে অনেকে ড্রিঙ্ক করে থাকে, এইসব থাকে। তখন কি হচ্ছে, তাদের মানসিক ভারসাম্য ঠিক জায়গায় নেই, মানে হয় না, মানে মেন্টাল স্টেটে নেই। অ্যাক্সিডেন্ট থোড়ি না বলে কয়ে আসে। একদমই তাই জন্য আমি সবসময় সব মেয়েদেরই একই কথা বলি যে মানে একটু সাবধান থাকো যখন নাকি রাত করে বাড়ি ফিরছো, বা পাবলিক ট্রান্সপোর্টে যখন বাড়ি ফিরছো, স্পেশালি যারা উবার করে ফেরে, স্পেশালি যারা এই যে কী বলে ওটা, বাইকের যে ট্যাক্সিটা হয়, কী নাম সেটা, র্যাপিডো, ওইসব করে যখন ফেরে, তো এইগুলো খুব রিস্কি। বাসে করে ফিরছো অত টেনশন নেই, মেট্রোতে ফিরছো কারণ বিভিন্ন লোক আছে, এখানে তো তুমি একা আছো। এই জিনিসটাই, এই সেম ঘটনা আজ থেকে 2 বছর আগে প্রবাবলি, তখন আমি এখানে কাজ করি না, তখন আমি টলিগঞ্জের কাছে একটা স্টুডিওতে কাজ করি। এরকম মানে এক্স্যাক্টলি এই ঘটনা নয়, তবে এই উবার মানে এই ঘটনা এরকম, হাজরার মোড় থেকে আমি যাচ্ছিলাম মনে হয় বেলগাছিয়া, আমার একটা বন্ধুর বাড়ি। তো সেখানে হাজরার মোড়ে, হ্যাঁ রাতেরই ঘটনা অবশ্য,
ওরকম 11:30-12টা বাজে ওই সময় হাজরার মোড়ে। আমি বুঝলাম যে খুব মানে রেকলেসলি, মানে খুব খারাপভাবে উনি ড্রাইভ করছে। তো আমি বললাম, দাদা একটু আসতে চালান, আপনি এভাবে বিয়ে করছেন। এবারে একটা টাইমে আমি বুঝতে পারলাম যে উনি লুকিং গ্লাস থেকে কনস্ট্যান্টলি আমার দিকে তাকিয়েই আছেন, এরকম হয়েই থাকে। তো এটা নিয়ে খুব বেশি যে ভয় সিটিয়ে গেছে ওরকম নয়, আমি অ্যাভয়েড করছি, ফোন ঘাটছি খুবই মানে। তেমনি হলে আমি কী করি, যে ফোনে হয়তো কেউ নেই কিন্তু আমি হ্যাঁ বল, হ্যাঁ আমি তো অলমোস্ট চলে এসেছি, এটা আমি করে থাকি। তো একটা টাইমে আমি দেখলাম উনি খুব জোরে হাজরার মোড়টা ক্রস করার পরেই গিয়ে ব্রেক কষলেন অ্যান্ড পুরো আমাদেরকে ফুল টার্ন নিয়ে একদম আমার মুখের কাছাকাছি, মানে উনি সামনের সিটে, সেখান থেকে আমি তো এখানটায় বসে, একদম আমার মানে যতটা কাছাকাছি আসা যায়, এসে বললেন যে আর নিয়ে যাব না, আমার সাথে যাবে, চলো, পুরো এরমভাবে। তো আমি বুঝলাম মুখ থেকে মানে স্টিং করছে, মানে গন্ধ বেরোচ্ছে, আমি বুঝলাম ড্রাঙ্ক। তো আমি নিজের সেফটির জন্য আমি ভাবলাম যে হয়তো বাইরে হাজার মনে তো এরকম নয় যে 11টার সময় ফাঁকা হয়ে যায় রাস্তা। আমি বাইরে বেরালাম অ্যান্ড আমি জোরে জোরে কথা বলছি যাতে আর 4টে লোক আসে, যদি ও কিছু করারও চেষ্টা করে সবাই মিলে হয়তো জিনিসটা হয়ে যাবে। ওই জন্য আমি একটা ক্যাভাস করার চেষ্টা করলাম, মানে ওই সময় যেটা মাথায় আসে আর কি। আমি ফাট করে দরজা করে নামলাম, চেল্লে কথা বলতে শুরু করলাম। আমি দেখলাম দূরে প্রচুর লোক, কিন্তু বাইকটাই খুট করে দাঁড়িয়ে গেল, কিন্তু একটা সিঙ্গেল মানুষ যদি এগিয়ে আসলো, হয়তো কিছুই করতে মানে সেই সময় করেনি বা হয়তো হতো না, আমি হয়তো নিজেকে বাঁচিয়েও ফেলতে পারতাম, কিন্তু বাই চান্স যদি হয়ে যেত, একটা কেউ তো আমাকে বাঁচাতে আসেনি বা কী হয়েছে এইটুখানিও জিজ্ঞেস করতে আসেনি, তো আমার প্রতিরক্ষা আমাকেই করতে হয়েছে আলটিমেটলি। তো এটাই যেটা সম্রাটদা বলছিল যে মানে মেয়েদের আমার মনে হয় মানে আত্মরক্ষার জন্য এই যেগুলো বলছিল যে মার্শাল আর্টস বা কারাটে, এগুলো নিজের ইয়ের জন্য শিখে নেওয়া দরকার। আমি বলছিলাম মানে মেয়েদের কথা বলতে, যে মেয়েদেরকেই দোষ দেওয়া হয়, এবং এটাও যেটা বললো যে মেয়েটা ছোট জামা পরে বা মেয়েটা ড্রিঙ্ক করেছিল বা এই সমস্ত কারণে আর কি বলা হয় যে মেয়েদেরই দোষ, মানে এটার ব্যাপারটা তোমরা কিভাবে দেখো? মানে এটা তো উচিত না। একেবারেই নয়, মানে কারণ জামার সাথে তোমার মানে ধর্ষণ বা জামার সাথে ইফটিজিংয়ের কোনো সম্পর্কই নেই। মানে অনেক সময় দেখা যায় যে ধর্ষণ তো না এইসব বাদই দাও, ধর্ষণ কি এই 18 বছর 22 বছর 26 বছরের মেয়েদের হচ্ছে নাকি? 80 বছরের একজন বয়স আর 5 বছর মেয়ে, তারা কি পোশাক পরে এমন? তো পোশাক তো কোনো সময় না, মানে বরং আমি আমার ছেলেকে শিক্ষা দিতে পারি যে তুমি মানে জিনিসটাকে এতটা আলাদাভাবে দেখো না। একটা মহিলার শরীরে মানে এমন অ্যাসাচ কিচ্ছু মানে এক্সট্রাঅর্ডিনারি কিচ্ছু নেই, তো যেটা তোমার শরীরে আছে ঠিক সেই মানে তোমারও দুটো পা আছে, তারও দুটো পা আছে, তোমারও দুটো চোখ আছে, তারও দুটো চোখ আছে। তো এইটাই মানে হয়তো আমি মা হিসাবে আমার ছেলেকে শেখাতে পারি। এবং একজনকে পাশে পাওয়া, মানে এই যে ডালি রক্তিমকে সর্বদা পাশে পাওয়া, মানে এরকম একটা পাশের মানুষ থাকা তো খুবই জরুরি আমার মনে হয়। ডেফিনেটলি একটা ফাদার ফিগার সবসময় জীবনে থাকা দরকার, যে আর কি গাইড করবে। কি হয় জেনারেলি মানে গাইডেন্সের লোক পাওয়া যায় না, অনেক সময় মিষ্টি কথা বলার লোক পাওয়া যায়, মিষ্টি মিষ্টি প্রেম করার লোক পাওয়া যায়, কিন্তু গাইডেন্স একটা খুব ইম্পর্ট্যান্ট। আমি সবসময় বিশ্বাস করেছি যে মানে ছেলে হিসাবে স্পেশালি তুমি বয়স তোমার যাই হতে পারে, তুমি একটা মানে 20 বছরের ছেলে হতে পারো কি 25 বছরের ছেলে হতে পারো কি হোয়াট এভার, একটা বাচ্চা ছেলে হতে পারো, কিন্তু আমার মনে হয় যে ইউ শুড অলওয়েজ বি আ ফাদার ফিগার টু হুমএভার। মানে সেটা তোমার বোন হতে পারে, সেটা তোমার গার্লফ্রেন্ড হতে পারে, সেটা তোমার বউ হতে পারে, ইউ হ্যাভ টু বি আ ফাদার ফিগার। একটা বাবা যেভাবে আগলে রাখে ঠিক সেমন করে তোমাকে আগলে রাখতে হবে এবং তাকে রাইট অ্যাডভাইস দিতে হবে যে এটা কিন্তু ভুল হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে। যদি তুমি অ্যাডভাইস দেওয়ার জায়গায় থাকো, একেবারে ছোটো ছেলে বলে হয়তো অ্যাডভাইস দেওয়ার জায়গায় থাকবে না, কিন্তু যদি আদৌ তুমি জীবনের সম্মুখীন হয়ে থাকো বা জীবন দর্শন তোমার যদি সঠিক হয়ে থাকে, তাহলে প্রপার গাইডেন্স দেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। মানে অ্যাজ আ হাজব্যান্ড অর অ্যাজ আ বয়ফ্রেন্ড অর অ্যাজ আ ব্রাদার অর অ্যাজ আ ফ্রেন্ড, মানে প্রপার গাইডেন্স যে এটা করো না, এটা দরকার নেই, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই গাইডেন্সটা। এবং যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে জামা কাপড় হেন তেন, তুমি যখন খুব রাতে যখন একা ফিরছো কোথাও, এবারে বি এ লিটল কেয়ারফুল যে যদি মনে হয় যে একটা গায়ে স্কার্ফ দিয়ে নিলে বেটার হয়, এই এরিয়াটা ঠিক নয়, লোকগুলো সুবিধার নয়, সাবধানের মান নেই। এটা আমি বারবার করে একটা কথা বলি, সাবধানের মান নেই। বিপ্লবী হবে, ডেফিনেটলি বিপ্লবী হবে, কিন্তু তোমার ক্ষতি হয়ে যাওয়ার পরে লোকে বিপ্লব দেখালো, ক্ষতিটা তোমার হয়ে গেছে। তো এই জন্য বিপ্লব হবে ডেফিনেটলি, আমরাও বিপ্লবে সামিল আছি, সব আছি, কিন্তু বাট দেন এগেন একটা কথা আমি সব কথার শেষ কথা বলবো যে সব মেয়েদেরকেই এই বার্তা দেবো যে একটু নিজেরাও সাবধান হও এবং সেলফ ডিফেন্স শেখো, এবং তার সাথে সাথে
ছেলেদের বলবো যে নজরটা বদলে ফেলো। আমি বলছি না, আমি কখনোই বলছি না যে সুন্দরীদের দিকে তাকাবে না, সৌন্দর্যের প্রশংসা করবে না, রোম্যান্টিক হবে না, তা বলছি না। কিন্তু যদি সত্যি তুমি কাউকে ভালোবাসো, সত্যি যদি একজনের সৌন্দর্যকে প্রশংসা করতে হয়, একটা ফুল ছিঁড়ে কিন্তু কখনো ফুলের প্রশংসা করা যায় না, তার বিউটি কখনো নির্ধারিত করা যায় না। ফুলটা যতক্ষণ গাছে আছে ততদিনই কিন্তু সেটা সতেজ থাকবে এবং সেটা দেখতে ভালো লাগবে। তাহলে রক্তিম কি ডালির পাশে থাকছে সর্বদা, সেটা বলো। হ্যাঁ, মানে রক্তিম তো যা কান্নাকাটি করছে, আমি মানে ভাবছি যে এ মানে মানে ছেলেরা আর কি একটু বেশি ইন্সপায়ার্ড না হয়ে যায়। মানে যে লেভেলে কান্নাকাটি করছি ডালির জন্য, যে কোনো কিছু একটা ডালির হয়ে গেলে মানে কেঁদে কুটে একসা মায়ের এগেনস্টে চলে যাচ্ছি, হ্যাঁ, বাড়ির লোকেদের এগেনস্টে চলে যাচ্ছি, মানে সব পৃথিবী একদিকে আর একদিকে ডালি। হ্যাঁ, মানে আমার মনে হয়, অ্যান্ড দিস ইজ দ্য এসেন্স অফ রোম্যান্স। আমার মনে হয় যারাই তোমরা প্রেম করো ভীষণভাবে তোমরা অ্যাসোসিয়েট করবে এই গল্পটার সাথে, যে যখন তুমি তোমার বউকে সত্যি ভালোবাসো বা তোমার গার্লফ্রেন্ডকে সত্যি ভালোবাসো, তখন জামানা একদিকে, পুরো পৃথিবী একদিকে, আর মেয়েটি আরেকদিকে এসে যায়। এবং রক্তিম কিন্তু সবসময় সেটাই করছে। এবং আমার যেটা বাড়াবাড়ি লাগছে একটু কান্নাকাটিটা, খুব কেঁদে ফেলছি সিনগুলোতে, বড্ড কান্নাকাটিটা একটু বাড়াবাড়ি লাগছে আমার। কিন্তু বাট দেন এগেন ইয়েস, পুরুষরা যে কাঁদতে পারে না তা নয়। আমি সবসময় বলি পুরুষদেরও কাঁদা উচিত। আমাদের ছোটোবেলা থেকে এমনভাবে গ্রুম করা হয় যে ছেলেরা কাঁদে না, তো তাতে কী হয়, ছেলেদের মনে ডিপ্রেশন বেশি তৈরি হয়। কিন্তু ছেলেরা কিন্তু বুঝতে দেয় না যে মেয়েদের থেকে অনেক বেশি ডিপ্রেশনের রুগী কিন্তু অ্যাকচুয়ালি ছেলেরা। কিন্তু ছেলেরা সবসময় চোখের জলটা কিন্তু অনেকটা গরল পান করার মতোই আর কি বিষটা নিজের গলায় ঢুকিয়ে নেয়, কান্নাটা নিজের গলায় ঢুকিয়ে নেয়। তো দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় যে মানে যদি সাইকোলজিক্যালি আমরা কথাটা বলি, যে ছেলেদেরও কাঁদা উচিত, ছেলেদেরও ভীষণ ভোকাল হওয়া উচিত তাদের মানসিক অবস্থা সম্বন্ধে, এবং মেয়েদেরও বোঝা উচিত ছেলেদের মানসিক অবস্থাটা। তুমি বোঝো তো? আমি তো বুঝি, রক্তিমবাবুর সব মনের কথা ডালি বোঝে। আর কিছু চিন্তা নেই। তাহলে আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না ডালি এবং রক্তিম এবং আকাশ কুসুমে যে রোম্যান্সটা গড়ে উঠছে রক্তিম এবং ডালির মধ্যে, সেটা তো ডেফিনেটলি মিস করবেন না। কিন্তু আর যেটা বলার, যে এখন যেই ঘটনাটা ঘটছে আমাদের চারপাশে এবং আমাদের ধারাবাহিকে, এই ধর্ষণ বা এই নিয়ে একটা আমাদের এখানে গল্প চলছে, তো আলটিমেটলি কি দোষী শাস্তি পাচ্ছে কি না, এটার জন্য কিন্তু আকাশ কুসুম ডেফিনেটলি সন্ধ্যে 7:30 সান বাংলার পর্দায় দেখতেই হবে। মানে অবশ্যই, মানে সিরিয়াল মানে ধারাবাহিক মানে সব কিছু ভালোই হয়, শেষে তো অবশ্যই শাস্তি পাবে যে অপরাধী। কীভাবে পাবে সেটা, হ্যাঁ, তার জন্য তো একটা মানে সোশ্যাল মেসেজ তো থাকছেই। অ্যাবসলিউটলি, হ্যাঁ। মানে আমার তরফ থেকে সোশ্যাল মেসেজ হচ্ছে যে দুষ্টের দমন হতেই হবে, মানে গল্পের শেষে দুষ্টের দমন হতেই হবে। যারা অপরাধী, সেটা এই মুহূর্তে যে আমরা আমাদের এই প্রেক্ষাপটে যে আমরা এই মুহূর্তে আমাদের সোসাইটিতে যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, সেখানের দুষ্ট এবং সিরিয়ালের দুষ্ট, মানে যে কোনো জায়গায়, মানে এবং দেখুন সিরিয়াল বা গল্প তো অ্যাকচুয়ালি একটা প্রতিচ্ছবি, সমাজেরই একটা প্রতিচ্ছবি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি মানে দুষ্টের দমন হবে এবং যারা অপরাধী তারা শাস্তি পাবে। এবং আমরা সবাইকে আমন্ত্রণ করব যে মানে আপনারা সবাই হাতে হাত মেলান, যাতে এইবারের মানে যারা দোষী তারা যাতে শাস্তি পায়। এবং এখানেও আমরা দেখব ডালি কিভাবে দোষীদের শাস্তি দিচ্ছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।